সেই রকম মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুঁইশাকগুলো, ছোট ছোট পাতা, এবং পুঁইশাকগুলো দেখেই মনে হচ্ছে একদম ন্যাচারাল পুঁইশাক, যেটা সেটা মানে এটা সার দেয়া না বা হাইব্রিড না, ঠিক আছে। তো পুঁইশাকটা দোকানে দেখে আমার এত পছন্দ হয়েছিল, কালকে আমি নিয়েছিলাম। যাই হোক, এখন সকালে করছি এটা, পুঁইশাক চিংড়ি দিয়ে ভাজি করব। তো আগে পুঁইশাকটা করে নিই, রসুন আর পেঁয়াজ দিয়েছি তেলের ভিতরে, একটু আগে ভাজবো এটাকে। তো পুঁইশাক চিংড়ি মাছ আমি ছোটোবেলা থেকেই অনেক পছন্দ করি। আর পুঁইশাকটা আমার আম্মা ইলিশ মাছ দিয়েও রান্না করতো, ওটা আমার কাছে খুব ভালো লাগতো। আমিও ইলিশ মাছ দিয়ে খাই, তবে মাথা লেজ দিয়ে করি বেশি, মেইন মাছটা দিয়ে করি না। এটার কারণ হচ্ছে, কারণ যেহেতু বাচ্চারাও খায়, তো ওরা এভাবে করলে খাবে না। সেজন্য দেখা যায় ইলিশ মাছটা সাধারণত মাখা মাখা করা হয়, সরিষা ইলিশ করা হয়, ইলিশের পোলাও করা হয়, এগুলোই পছন্দ করে। তো যাই হোক, আমি পুঁইশাক দিয়ে রান্না করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে। আর একটু সিম নিয়েছি, বললাম না কালকে যে 40 টাকায় সিম কয়টা এনেছি, কারণ 150 টাকা হচ্ছে সিমের কেজি এখন, যেহেতু প্রথম সিম উঠেছে, এখন একটু বেশি দাম থাকবে, কয়েকদিন পর কমে যাবে। তো ওর কাছে এতটুকুই সিম ছিল, ওটুকু আমাকে দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম এতটুকু সিম দিয়ে কি করব, একটু ভর্তা করি, হাতে ডলা ভর্তা। এই ভর্তাটা অনেকেই তো আমরা ইয়াতে করি, পাটায় বেটে করি। তো হাতে ডলাটা ওভাবে কেউ একটা তেমন খাই না, কিন্তু পাটায় ডলে আমি ভর্তা খেতে পারি না, আমার পাটার অবস্থা খুবই খারাপ, ওটা ধারালো না, যার জন্য ভর্তা টর্তা হতে যায় না। আর ব্লেন্ডারে করলে আবার একটু তেল বা পানি দিতে হয়, তাতে একটু নরম হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তো আমি এখানে সরিষার তেল দিয়েছি, 3টেই চিংড়ি মাছ, ছোটো ছোটো 3-4টা চিংড়ি মাছ ছিল, ওটা দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু পানিও দিয়েছি। এখন এটাকে সিদ্ধ করব। তো সিদ্ধ করে একদম ভাজা ভাজা হয়ে যাবে, যেহেতু অল্প পানি দিয়েছি, একদম পুরো টেনে গিয়েছে। আর এখানে আমি কিছু মরিচ আগে টেলে নিচ্ছি ভর্তা করার জন্য। তো যাই হোক, যেই কথা বলতে নিয়েছিলাম, এই যে হাতে ডলা ভর্তাটা, সিম ভর্তা, আমি আগে কখনো কিন্তু খেতাম না, এটা জানতামও না। তো দেশে এসে দেখি অনেকেই হাতে ডলা ভর্তাটা করে, তো দেখে আমার বেশ ভালোই লাগলো। তো আমি ভাবলাম যে এভাবে তো আমরাও হাতে ডলে খেতে পারি, বেগুনের মতো, বেগুন যেভাবে আমরা ভর্তা করি হাতে করে। তো আকাশের অবস্থা তো দেখলা কি, এই 2 দিন যাবৎ এমনই অবস্থা চলছে। আমার ছেলে 3টাকে মাঝে মাঝে আমি উদ্ভট 2-একটা জিনিস করে দেই, তারা বেশ আগ্রহের সাথে পছন্দ নিয়ে খায়। যেমন মাছ ভাত তো জানো খেতে চায় না, তো দেখা যায় যে এমন কিছু দিলে খুশি হয়ে খায়। অবাক হচ্ছে তাই না, যে কি একটা দিলে খুশি হয়ে খায়, সেটাই দেখাচ্ছি। আগে একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, ওই যে সিম ভর্তা করার জন্য। সিম যেটাই ভর্তা করা হোক না কেন, একটু পেঁয়াজ রসুন টেলে ওইটা দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা এখন আমি করে, এইটার ভেতরে আমি একটু ওদের জন্য যেটা করব সেটা হচ্ছে ভাত ভাজা, মানে ফ্রাইড রাইস। তো আমি যেভাবে ফ্রাইড রাইসটা ওদের জন্য করি, আমি সেটাই দেখাচ্ছি, যে কোনো বাচ্চাদের দিলে এটা খুশি হয়ে খাবে। আমার ছেলেরা তো খায় খুশি হয়ে, আমি সেই জন্যই বলি, হয়তো সবার ছেলে যে খাবে সেটাও কোনো কথা না, তো বেশিরভাগ বাচ্চারাই পছন্দ করে। তো অনেক সময় দেখা যায় কি, আবার চিকেন নামাবো, আবার রান্না করবো, ঝামেলা লাগে। তখন মনে হয় কি, এমন একটা কিছুতে দিয়ে দেই ফাঁকিবাজি, ওরা বুঝতে পারে না, ওরা মজা করে খেয়ে নেয়। সেরকমই আজকে ফাঁকিবাজি করছি। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে, অল্প একটু ভেজে পাশে রেখেছি, নরম করে, জাস্ট ভাজা বেশি যাবে না, তাহলে কিন্তু টেস্ট লাগবে না। আর এখানে ডিম ভেঙে আফিফ আর আসেফের জন্য 2টা ডিম করেছি, ঝুড়া করে নেব ডিম 2টা। তারপরে এটার সাথে ওরা সবথেকে বেশি পছন্দ করে সয়া সস, এবং ডার্ক সয়া সসটা ওরা পছন্দ করে, কারণ ওদের খাবারটা একটু রেড কালার হলে ওরা খুব লাইক করে, সয়া সসের রেড কালারটা পছন্দ করে। তো এরকম করে ডিমটা করে নিয়েছি। এরপরে আমি ফ্রাইড রাইস, মানে আমি ভাত রান্না করেছি আমাদের খাওয়ার জন্য, সেখান থেকে ওদের 2 ভাইয়ের যতটুকু পরিমাণ লাগবে সেই ভাতটুকু আমি দিয়ে দেব। তো আমি চেষ্টা করি ওদের একটু ভাতটা পেট ভরে খাওয়াতে, কারণ বাচ্চা মানুষ যত একটু বেশি বেশি খাবে ততই ভালো। একটা বয়সে এসে পর কিন্তু খেতে পারবে না। যেমন আসেফকে আমি বেশি দেই না, কারণ আসেফ যেহেতু মোটাও হয়ে যাচ্ছে, তারপরে যে কোনো বেশি ছোট সময় বাচ্চাদের বেশি খাওয়াতে হয়, আবার একটু বেশি বড় হলে পর ওরকম খাওয়ানো আর ঠিক না। তো যাই হোক, আর আফিফের হচ্ছে বাড়ন্ত বয়স, আফিফের জন্য খাবারটা বেশি দরকার। আর আসেফকে আমি ভাতটা কম দিই, বাকি সব দিই কিন্তু ভাতটা কম দিই। তো এখানে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, আর ফ্রোজেন করে রেখেছিলাম ধনিয়া পাতা অল্প একটুখানি,
সেদিনকে। বলি যে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, তার থেকে ওয়াশ করে তারপরে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেক সময় আমার ধনিয়া পাতা একদম নর্মাল ফ্রিজে বসে নষ্ট হয়ে যায়, এখন ধনিয়া পাতার অনেক দাম, তো টাকা আসলে এভাবে নষ্ট করাটা ঠিক না, যার জন্য আমি ওটা করেছি। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো হাত দিয়ে ডলে দিয়েছি, রসুনটাও একটু ডলে ডলে দিয়েছি, যেটা ভেজেছিলাম সেটা, আর যেটা চুলায়ও দিয়েছিলাম কয়েকটা। তো এরপর দেখো এটাকে চটকাতে হবে খুব ভালো করে, চটকালেই হয়ে যাবে মজাদার ভর্তা। তবে অবশ্যই সরিষার তেল বেশি পরিমাণে একটু দিতে হবে। তো এই রকমের ভর্তা খেতে কে কে পছন্দ করো কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো যাই হোক, এখন আমাদের রান্নাবান্না তো শেষ হয়েছে, গোসল নামাজ পড়েই খাওয়া দাওয়া শুরু করব। প্রতিদিনের একই রুটিন পরিবর্তন হয় না, শুধু খাবারের আইটেমগুলো পরিবর্তন হয়, কিন্তু রুটিন একই। সেই রান্না করো, গোসল করো, নামাজ পড়ো, খাবার খাও, এর মধ্যে ঘরের সব কাজ করো, ঘর ঝাড়া মোছা থেকে শুরু করে যা জ্বালাই করো। তো আমি অনেক সময় এই কাজগুলো সন্ধ্যায়ও করি। তো যেদিন সন্ধ্যায় করি সেদিন আমি গোসলটা রাতে করি, বেশিরভাগই অবশ্যই রাতে করি। তো বর্ষা থাকলে আমি দুপুরে করে ফেলি। এখন দেখাচ্ছি, এইটার ভেতরে অবশ্যই একটা স্বাদ মশলা দিতে হবে। স্বাদ মশলা না দিলে তোমার টেস্ট আসবে না। আমি চুলাটা অফ করে রেখেছিলাম, ততক্ষণে আমি ভর্তাটা করেছি, তারপরে আমি এটা স্বাদ মশলা দিয়ে অ্যাড করেছি। কারণ বাসায় স্বাদ মানে ম্যাজিক মশলা, যেটা আমার বাসায় শেষ হয়ে গিয়েছিলো, আসেফকে পাঠিয়েছিলাম, আসেফ যে নিয়ে আসছে। তো আমি দেখি সামান্য একটু লাগবে। তো সয়া সস কিন্তু আমি কোনোবারই বেশি দিইনি, হয়তো তোমাদের কাছে মনে হতে পারে ডার্ক সয়া সস, তো সেই জন্য দেখা যায় যেন অনেক দিয়েছি এরকমের। তো যাই হোক, এই যে আন্দাজ করিয়ে দিয়েছি। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল, ভালোই লাগছে, বৃষ্টিটা দেখতে আমার খুবই ভালো লাগে। আসেফ আর আফিফ খেয়ে ফেলেছে, ওদের ফ্রাইড রাইস খেয়ে ওরা তো মহা খুশি, বলে মা ফ্রাইড রাইসটা না অনেক মজা হয়েছিল। আসলে বাচ্চাদের একটা আইটেমও যদি সুন্দর করে করে দেওয়া হয়, ওরা অনেক টেস্ট খায়। আর আমি আমার বাচ্চাদের টেস্ট বুঝি, প্রতিটা মা তার বাচ্চাদের টেস্ট বুঝে, এবং সেই অনুযায়ী মায়েরা বাচ্চাদের খাবার তৈরি করে। এক এক বাচ্চার এক এক রকমের নেচার থাকে, তাই না? একটার সাথে আর একটা কখনো মেলে না। আর আমরা যেমন ডাল ভাত মাছ খেতে পছন্দ করি, বাচ্চারা সেটা করে না। বেশিরভাগ বাচ্চারাই দেখবে যে ভাত মাছ খেতে পছন্দ করে না, খুব কম কোন বাচ্চা করে, হয়তো ওইটা ওই বলে না গড গিফটেড এরকম জিনিসটা। কিন্তু চেষ্টা করে সব মায়েরাই বাচ্চাদের মাছ ভাত খাওয়াতে, আমিও চেষ্টা করেছি ছোটো সময় থেকে, কিন্তু তারা খাবে না। এটা যার যার ইচ্ছা। কিন্তু তাই বলে তাদের যে আমি আহামরি কিছু করি তাদের জন্য, সেটাও কিন্তু না। এই যে যেটা করেছি একটা আইটেম, কি করেছি এমন, সেটাই তারা অনেক মজা খেয়েছে। কারণ আমিও বুঝি আমার বাচ্চারা কী চায় বা কোনটা দিলে খুশি হবে। তো যাই হোক, আসেফের আব্বু আর আমি খাচ্ছি। আর আমার এক ভিউয়ার্স আমাকে লিখেছিল একটা কমেন্টে, আপনি যে বাচ্চাদের নিয়ে এত নখরা করেন, বাচ্চাদের তো পঙ্গু বানিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? তো আপনি যদি মারা যান আপনার বাচ্চাদেরকে কি দেখবে? আসলে কি মানুষ কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে যায়, এত তো না গেলেও চলবে। তো প্রতিটা জিনিস আল্লাহ সেট করে রেখে দেয়, কার জীবনে কি হবে না হবে এটা আল্লাহ সেট করে রেখে দেয়। হ্যাঁ, যদি মারা যায় তো সেই সময় সেটা আল্লাহ আবার ব্যবস্থা করে দিবে। তো এগুলো আসলে বললে হয় কি, যাকে বলেন সে কষ্ট পায়, কাউকে কষ্ট দিয়ে কোনো কথাটা বলা ঠিক না। কারণ মৃত্যুর কথা আমরা সবসময় চিন্তা করি, কিন্তু আপনি যদি আগেভাগে আমার মৃত্যুর কথা চিন্তা করেন তখন আমি একটু স্বাভাবিক আপসেট হয়ে যাই। ঠিক আছে, তো যাই হোক, সন্ধ্যার মাগরিবের পরে যেটা করব, চা বানাতে প্রথমে চায়ের পানি নিলাম, ফেলে দিলাম। কারণ হচ্ছে আমার হঠাৎ মনে হলো আমি একটু ক্যারামেল চা করব, আসেফের আব্বুকে প্রথম খাওয়াবো ক্যারামেল চা, আর আসেফের আব্বুর সাথে কিছু কথা বলবো। এখন কি কথা বলবো সেটাই হচ্ছে কথা। তো চা বানাতে থাকি আর বলতে থাকি সেটা। তো এদিকে আমি চায়ের জন্য একটু চিনি নিয়েছি, খুব বেশি নিইনি, কারণ যেহেতু আমি চিনি দেয়া চা পছন্দ করি না, সেই জন্য একটু সমস্যায় পড়েছিলাম যে এত অল্প চিনি কীভাবে ক্যারামেল করব। তাও করে ফেলেছি। এই যে এখন আর বেশি করব না, তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু চা মজা লাগবে না খেতে। তো যখন এরকম ক্যারামেলটা হবে, ঠিক সেই সময় এটার সাথে দুধ অ্যাড করতে হবে। তো আমার করা ক্যারামেল শেষ, চুলাটা একদম কমিয়ে তারপর এরকম করতে হবে। তারপর এটার সাথে দুধ অ্যাড করতে হবে। দুধ দিলে কিন্তু অনেক সময় জমাট বেঁধে যায় নিচে, ওটা ভয়ের কোনো কারণ নেই, কারণ দুধ আস্তে আস্তে আবার ওটাকে লিকুইড করে ফেলবে ক্যারামেলটাকে। হ্যাঁ, তো আগে যেমন দু একবার আমি যেমন বানিয়েছিলাম রসমালাই, তারপরে দধি, তখন আমি ভয় পেয়েছিলাম যে কী ব্যাপার জমে গেল, এখন কি হবে। তো পরে তো দেখি যে ওটা ছুটে যায়। যাই হোক, এরপরে 1 কাপ পানি 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। মোট 3 জনের চা বানাবো, আমি, আসেফ, আসেফের আব্বু। আসেফ যে সবসময় চা খায় তা না, দেখা যায় খেতে চায় মাঝে মাঝেই। তো এখানে এলাচি আর লবঙ্গ দিয়েছি, এটা ইচ্ছা, আমি দেই। আমি চায়ে দুধ চা হোক লাল চা হোক এলাচি লবঙ্গ দিই, এটা আমি কোথা থেকে শিখেছি সেটা বলছি। আদাও দেবো।
আমি রিয়াদে একটা চা খেতাম, ইন্ডিয়ান ছিল চাটা, অনেক আগের কথা, এখন ইন্ডিয়ান কথা নিয়ে কেউ এখানে কোনো মন্তব্য করবেন না। তখন আর সৌদি আরবে ইন্ডিয়ান প্রোডাক্ট বেশি পাওয়া যায়। তো তখন চাটার নাম ছিল রুকবর্ন রেড রেবেল টি। তো ওই রুকবর্ন যে টি, ওইটার একটা ফ্লেভার ছিল যেটা ছিল এরকম অনেক ধরনের আইটেম দেয়া, অশ্বগন্ধা, তারপরে এই যে লবঙ্গ, এলাচি, তারপরে তেজপাতাও থাকতো, তারপরে হচ্ছে এরকমের আদা। তো সেই ফ্লেভারটা, যে চাটা খেতাম সেই ফ্লেভারই ছিল অন্য রকমের, অনেক টেস্টি। ওই থেকেই আমি এইভাবে চা বানানো শিখেছি। শুধু ক্যারামেল চা আমি কখনো খাইনি, লাইফের এই প্রথম ক্যারামেল চা করছি, তাও আসিফের আব্বুকে একটু পটানোর জন্য। মেয়েদের জীবনে আসলে তেমন কিছুই থাকে না একটা মেয়ের জীবনে। বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, তারপরে হচ্ছে স্বামীর বাড়ি, ঠিক আছে। আবার সেখান থেকে যদি তুমি কোনো রকমের টিকতে না পারো, চলে যাও, তো তোমারই চলে যেতে হবে, তখন তোমার আর কিচ্ছু থাকবে না জীবনে। মেয়েদের জীবনটা এইরকমের। তো সেই জিনিসগুলো যখন আমি ভাবি তখন মনে হয় আরে আমার তো নিজের কিচ্ছু নেই। কারণ আমার যতটুকু মনে করো থাকে সেটা তো আমার হাজব্যান্ডের সাথে জড়িত থাকে। আর যাদের মনে করো সন্তান আছে, মনে করো হাজব্যান্ডও নেই, সন্তান আছে, তখন তারা সন্তানের উপর ডিপেন্ড হয়ে যায়। সন্তান যেভাবে চালায়, যেভাবে চলে, এভাবেই চলে। তো এই জিনিসগুলো আমি সবসময় মনে নিতে পারি না, আমার অনেক সময় কষ্ট হয় এই জিনিসগুলোতে। বা আমি যখন এই ধরনের মুভি টুভি দেখি আমার খুব খারাপ লাগে। তো সেটা আসিফের আব্বুকে আমি মাঝে মাঝেই বলতাম, আসিফের আব্বু দেখো সবারই তো বাড়ি গাড়ি থাকে, মানে পুরুষদের, তারপরে দেখো মেয়েরা যখন বিয়ে হয়ে যায় বলে যে বাবার বাড়ির থেকে চলে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, আবার বলে স্বামীর বাড়ি যাচ্ছে। তো একটা মেয়ের তো জীবনে আর কিচ্ছু নেই। তো তুমি তুমি যদি কখনো একটা বাড়ি করো, বাড়িটা তুমি আমার নামে করবা? বলে যে হ্যাঁ তুমি চাইলে তোমার নামে করব। তো তখন আমি তো আসলে আরও কম বয়স ছিল, এখনকার থেকে অনেক আগের কথা বলছি। তখন আমি বলতাম কি যে ঠিক আছে। তো পরবর্তীতে যখন আমার একটু বুদ্ধি টুদ্ধি হলো বেশি, তখন আমি বলতাম না তুমি আমার নামে করবা কেন, তোমার নামেই করো। তখন সে বলে কেন, তোমার নামে করা আমার নামে করা একই জিনিস। তো আমি বলতাম কি ভালো দেখায় না জিনিসটা, তোমার জিনিস তোমার নামেই থাকুক। দেখা যাবে যে আমি যদি পুরো বাড়িটা নিয়ে নিই সেটা দেখতে ভালো লাগবে না, আর বেশি ট্রাস্ট করাও ভালো না। সেই জন্য দেখো না অনেক জায়গায় তো বাড়ি করে তারপরে দেখা যায় ফ্ল্যাট তারা আবার বিক্রি করে দেয়, 4-5টা ফ্ল্যাট বিক্রি করে। তো ওরকম মনে করবা তুমি আমার কাছে 4-5টা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছো, কি ঠিক আছে, চারটা 4টা ফ্ল্যাট হলেই হবে, তুমি আমার নামে 4টা ফ্ল্যাট সুন্দর করে লিখে দেবে। আমি কিন্তু এই 4টা ফ্ল্যাট সবাইকে আবার দেখাবো যে তুমি যে আমার নামে লিখে দিছো, সেটা কিন্তু প্রমাণ সহ আমি দেখাবো, কিন্তু 4টা ফ্ল্যাট। ক্যারামেল চা করে যে তাকে আমি পটাচ্ছি সেটা কিন্তু না। আসলে চা আজকে আমার খেতে ইচ্ছে করছিল যে একটু ক্যারামেল চা তৈরি করে খাই। এটা শুধু দেখি, ভিডিওতে দেখতে থাকি মন চায় যে আমিও একটু এরকম করে খাই। আর যে তার সাথে আমার এই কথা প্রায় হয়, আমি প্রায় বলি তাকে যে তুমি একটা বাড়ি করলে আমাকে 4টা ফ্ল্যাট দিবা। তো সে বলে যে কেন, তুমি পুরো বাড়িটাই নিয়ে নাও। তা আমি বললাম যে না, পুরো বাড়িটা আমি কেন নেব, বাড়ি তোমারই থাকলো, আমাকে তুমি শুধু 4টা ফ্ল্যাট দিবা। তুমি আমার সাথে আবার যেদিন ঝগড়া করবা সেদিন আমি তোমার সাথে থাকবো না। তখন আমি আলাদা, যখন বাড়ি হয়ে যাবে তখন আমি একটা ফ্ল্যাটে থাকবো আর 3টে ফ্ল্যাট ভাড়া দেবো, ভাড়া দিয়ে ওই ভাড়ার টাকা দিয়ে আমি খাবো, আর তুমি তোমার সন্তানদের নিয়ে থাকবা। তো সে তখন বলে ও মা এটা কেমন কথা, তুমি না বলছো পুরা 3-4টা ফ্ল্যাট একা নিয়ে সুন্দর করে সেটাকে ডেকোরেশন করবা, সেটা থাকবা, তুমি মজা করবা, এই করবা, তাহলে সেগুলো কীভাবে করবা, ছোটো ফ্ল্যাট নিলে তো সেগুলো কিছু করতে পারবে না। তো আমি বলি হ্যাঁ সেটাও কথা, তাহলে কি করা যায়। তখন বলে যে ঠিক আছে একটা কাজ করো, ওই ছোটো ফ্ল্যাট তোমার নামেই 4টা থাকবে, তুমি এমনি বড়টায় থাকো, তো যখন তোমার আমার সাথে একটু ঝগড়াঝাটি হবে তখন তুমি ছোটোটায় যেয়ে কয়েকদিন থাকবা, আবার ঝগড়াঝাটি মিটে যাবে তখন আবার তুমি বড়টায় চলে আসবা। তা ঠিক, আইডিয়াটা মন্দ না, সেভাবেও করা যাবে। তো যাই হোক, সুখ দুঃখ, হাসি কান্না বেদনা অশ্রু সব কিছু নিয়ে মানুষের জীবন। সবসময় জীবন একভাবে যায় না, জীবনের ভিতরে কষ্ট আসে চলে যায়, দুঃখ আসে চলে যায়, এভাবেই সম্পর্ক কখনো দেখা যায় মধুর থাকে, কখনো একদম তিক্ততা থাকে, আবার ঠিক হয়ে যায়, এর নামই জীবন। তবে 4টা ফ্ল্যাট তার কাছে আমি ঠিকই চেয়েছি, এটাও তার দিতেই হবে আমাকে, কেন জানি আমার মনে হচ্ছিল আমার নামে 4টা ফ্ল্যাট লাগবে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মা আসসালামা।